শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। যে সমস্ত ছাত্রছাত্রী বিএস টিউটোরিয়াল ফলো করছো তারা জানো আমরা 2026 সালের একাডেমিক সেশনের জন্য দিশারি ব্যাচ লঞ্চ করেছি। সেখানে আমি তোমাদের বিশ্বনাথ স্যার বায়োলজি পড়াচ্ছি। এর আগে দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে। সেই সমস্ত ভিডিও যারা এখনও পর্যন্ত দেখোনি তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই দেখে নিও। আজকে আমাদের তৃতীয় ক্লাস, যেখানে আমরা সেল দ্য বেসিক ইউনিট অফ লাইফ অর্থাৎ চ্যাপ্টার 8-এর বায়োলজির ক্লাস 11-এর চ্যাপ্টার 8-এর যে সেল অর্গানেলস পার্টটা রয়েছে সেই সেল অর্গানেলস পার্টটা আলোচনা করব, যেখানে আমরা মাইটোকন্ড্রিয়া, গলকি বডি এবং অন্যান্য যে সেল অর্গানেলসগুলো রয়েছে সেগুলোর বিস্তারিত গঠন দেখব। প্রথমে চলে আসো সেল অর্গানেলস বা কোষ অঙ্গাণু কি না। ন্যাচারালি কোষের মধ্যে, কোষের প্রোটোপ্লাজমে যে সমস্ত অঙ্গাণুগুলো থাকে সেগুলোকে সেল অর্গানেলস বা কোষ অঙ্গাণু বলা হয়। এবং তোমরা জানো কোষ অঙ্গাণুকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। অবশ্যই একটা হচ্ছে মেমব্রেন বাউন্ডেড আর একটা হচ্ছে মেমব্রেন লেস, অর্থাৎ পর্দাযুক্ত কোষ অঙ্গাণু, পর্দাযুক্ত বা পর্দাবৃত, আর একটা হচ্ছে পর্দাবিহীন। পর্দাবিহীন মানে একক পর্দাবিহীন। এবং পর্দাবিহীন কোষ অঙ্গাণুগুলো তো জানো তোমরা, একটা হচ্ছে রাইবোজোম, এবং 2 নম্বর হচ্ছে সেন্ট্রোজোম, যেটা মূলত প্রাণী কোষে থাকে। সেন্ট্রোজোম এটা হচ্ছে প্রাণী কোষে থাকে। পর্দাযুক্ত কোষ অঙ্গাণু অর্থাৎ যেখানে একটি একক পর্দা লাইপোপ্রোটিন দ্বারা গঠিত একটা পর্দা থাকবে, সেটা দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে একক পর্দাযুক্ত, একক পর্দাবৃত, আর একটা হচ্ছে কি দ্বি-একক পর্দাবৃত কোষ অঙ্গাণু। এখন এই যে কোষ অঙ্গাণুগুলো রয়েছে একক পর্দাযুক্ত এবং দ্বি-একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণু, এগুলো কি কি? একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণুর মধ্যে রয়েছে অবশ্যই গলগি বডি বা গলজি কমপ্লেক্স। সেকেন্ড হচ্ছে ইআর বা এন্ডোপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং যেটা জানো তোমরা এটাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ মসৃণ এবং অমসৃণ। নেক্সট 3 নম্বর হচ্ছে অবশ্যই লাইসোজোম, যাকে বলা হয় সুইসাইড ব্যাগ। লাইসোজোম যেটা মূলত প্রাণী কোষে থাকে। এছাড়াও ভ্যাকুল তো রয়েছে। এই হচ্ছে 3টা প্রধান। দ্বি-একক পর্দাবৃত কোষ অঙ্গাণুগুলো কি কি? দ্বি-একক পর্দাবৃত কোষ অঙ্গাণুর মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়া, যাকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল, এবং অবশ্যই প্লাস্টিড। এই প্লাস্টিড আবার তোমরা জানো 3 রকমের হয়ে থাকে। সবুজ প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্টিড। 2 নম্বর হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, এবং 3 নম্বর হচ্ছে লিউকোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড অর্থাৎ এটা সবুজ রঙের প্লাস্টিড, ক্লোরোফিলযুক্ত প্লাস্টিড। সবুজ ছাড়া অন্যান্য বর্ণযুক্ত হলে তখন তাকে বলা হবে ক্রোমোপ্লাস্টিড, এবং লিউকোপ্লাস্টিড মানে অবশ্যই জানো তোমরা বর্ণহীন প্লাস্টিড। তো এখন আজকের এই ভিডিও লেসনে আমরা এই যে কোষ অঙ্গাণুগুলো রয়েছে এই কোষ অঙ্গাণুর মধ্যে কয়েকটি কোষ অঙ্গাণুর গঠন বিস্তারিতভাবে জানবো, তাদের কাজ জানবো। তো প্রথম যে কোষ অঙ্গাণুগুলো পড়বো সেগুলো হচ্ছে এন্ডোমেমব্রেন তন্ত্রের অন্তর্গত। এখন তোমাদের জানতে হবে এই এন্ডোমেমব্রেন তন্ত্রটা কি, এন্ডোমেমব্রেন সিস্টেম বা এন্ডোমেমব্রেন তন্ত্র কি। একটি আদর্শ কোষের এন্ডোপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি কমপ্লেক্স বা গলকি বডি, এবং লাইসোজোম যেটা অবশ্যই প্রাণী কোষে থাকে, এবং উদ্ভিদ কোষের ভ্যাকুওল, এদেরকে এই 4টি কোষ অঙ্গাণুকে একত্রে বলা হয় এন্ডোমেমব্রেন সিস্টেম। তাহলে কি কি হলো? অবশ্যই ইআর এন্ডোপ্লাজমীয় জালিকা, সেকেন্ড হচ্ছে গলগি বডি, 3 নম্বর হচ্ছে লাইসোজোম এবং ভ্যাকুওল। এই 4টা যে কোষ অঙ্গাণু রয়েছে এদেরকে আমরা অবশ্যই এন্ডোমেমব্রেন তন্ত্র বলছি। কারণ কি না, এই যে 4টি কোষ অঙ্গাণু এরা কিন্তু কার্যগতভাবে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, দিয়ে এরা কি করে যে তন্ত্র গঠন করে তাকে এন্ডোমেমব্রেন তন্ত্র বলা হয়। বাকি যে সমস্ত কোষ অঙ্গাণুগুলো রয়েছে যেরকম তোমার প্লাস্টিড,
মাইটোকন্ড্রিয়া, এছাড়াও রাইবোজোম এবং মাইক্রোবডিজ যে সমস্ত রয়েছে এগুলো কিন্তু এন্ডোমেমব্রেন তন্ত্রের অন্তর্গত নয়, অর্থাৎ এন্ডোমেমব্রেন তন্ত্র বহির্ভূত কোষ অঙ্গাণু। আজকে আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে পড়ব। মাইটোকন্ড্রিয়া কি না তোমরা অবশ্যই জানো, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর। এখন কেন কোষের শক্তিঘর বলা হচ্ছে না, সাধারণত একটি বায়ুজীবী জীবকোষে, আদর্শ জীবকোষে যে জৈবনিক ক্রিয়াগুলোর জন্য শক্তির প্রয়োজন হয় সেই শক্তি হচ্ছে তোমরা জানো এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপির সিংহভাগই কোথায় উৎপন্ন হয় না কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে গঠিত হয়। কেন না শ্বসনের যে পর্যায়গুলো রয়েছে, গ্লাইকোলাইসিস, তারপরে পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন, তারপরে টিসিএ চক্র বা ক্রেবস চক্র এবং সবশেষে হচ্ছে ইটিএস, এইগুলোর মধ্যে শুধুমাত্র গ্লাইকোলাইসিস যেটা সাইটোপ্লাজমে সম্পন্ন হয় সেটা ছাড়া বাকি কিন্তু সব মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হচ্ছে। অর্থাৎ বেশিরভাগ কোষের প্রায় 95% যে শক্তি সেই শক্তি উৎপন্ন হচ্ছে এই মাইটোকন্ড্রিয়াতে। তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। মাইটোকন্ড্রিয়া ছাড়াও এর আরও দুটি নাম রয়েছে। কি কি না অবশ্যই বায়োপ্লাস্ট, এর মাইটোকন্ড্রিয়ার অপর নাম হচ্ছে বায়োপ্লাস্ট, কন্ড্রিওজোম এবং প্লাজমোজোম। মাইটোকন্ড্রিয়া কোথা থেকে উৎপত্তি লাভ করে, এদের উৎপত্তি জানতে হবে আমাদের। মাইটোকন্ড্রিয়া প্রধানত কোষ পর্দা এবং নিউক্লিয় পর্দা থেকে উৎপন্ন হয়, অর্থাৎ নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা এবং কোষ পর্দা এই দুটো থেকে উৎপন্ন হয়। এবং মাইটোকন্ড্রিয়া থেকেও কিন্তু মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হতে পারে, অবশ্যই মাইটোকন্ড্রিয়া কিন্তু বিভাজিত হতে পারে, কারণ মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি বলা হয় বলতো সেমি অটোনোমাস সেল অর্গানস। এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এই দুটোকে বলা হয় সেমি অটোনোমাস সেল অর্গানেলস। কেন বলা হচ্ছে এদেরকে সেমি অটোনোমাস সেল অর্গানেলস না একটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে, একটা কোষের মধ্যে সাধারণত কি থাকে, একটা কোষের মধ্যে অবশ্যই বিভিন্ন অঙ্গাণু তো থাকে, সঙ্গে জেনেটিক বস্তু থাকে, ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়ার মধ্যেও ডিএনএ রয়েছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ডিএনএ আছে তাকে বলা হয় এমটিডিএনএ, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। একটা কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষের জন্য রাইবোজোম দরকার হয়। মাইটোকন্ড্রিয়ার মধ্যেও রয়েছে রাইবোজোম, এমটি রাইবোজোম, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াল রাইবোজোম, যেটা হচ্ছে 55S প্রকৃতির, অর্থাৎ এই প্রোটিনও সংশ্লেষ করতে পারে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রোটিন সংশ্লেষের জন্য দরকার আরএনএ, মানে একটা কোষের মধ্যে আরএনএ দরকার হয়। মাইটোকন্ড্রিয়ার মধ্যেও আরএনএ রয়েছে। কি কি আরএনএ? সব রকমের আরএনএ রয়েছে, এমআরএনএও রয়েছে, আরআরএনএও রয়েছে এবং টিআরএনএও মাইটোকন্ড্রিয়ার মধ্যে রয়েছে। অর্থাৎ ডিএনএ আছে, রাইবোজোম আছে প্রোটিন সংশ্লেষ করতে পারবে এবং আরএনএ রয়েছে, তার মানে এই প্রোটিনও সংশ্লেষ করতে পারে। এবং একটি মাইটোকন্ড্রিয়া সে আবার কি হতে পারে না বিভাজিত হয়ে নতুন মাইটোকন্ড্রিয়াও সৃষ্টি করতে পারে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া শুধু যে কোষ পর্দা থেকে বা নিউক্লিয় পর্দা থেকে সৃষ্টি হয় তা নয়, মাইটোকন্ড্রিয়া বিভাজিত হয়ে নতুন মাইটোকন্ড্রিয়া সৃষ্টি করতে সক্ষম হয়। তাই এটাকে বলা হচ্ছে সেমি অটোনোমাস সেল অর্গানেলস। আশা করি বোঝা গেছে। নেক্সট চলে আসো মাইটোকন্ড্রিয়ার অবস্থান। অবশ্যই ইউক্যারিওটিক কোষগুলোতে মাইটোকন্ড্রিয়া থাকবে। আদি কোষ এবং স্তন্যপায়ীদের পরিণত লোহিত রক্ত কণিকায় থাকে না। আদি কোষ মানে প্রোক্যারিওটিক কোষ, এবং স্তন্যপায়ী প্রাণীদের যে লোহিত রক্ত কণিকা বা আরবিসি আছে, রেড ব্লাড কর্পাসেলস আছে, এখানে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না। আবার উদ্ভিদ কোষের মধ্যে, আদর্শ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া কিন্তু অবস্থান করে। এখানে আবিষ্কারকটা জানতে হবে, কে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেছিলেন না বিজ্ঞানী বেন্ডা মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেছিলেন। কত খ্রিস্টাব্দে? 1898, অর্থাৎ 1898 খ্রিস্টাব্দে মাইটোকন্ড্রিয়ার নামকরণ হয়। এবারে চলে আসো মাইটোকন্ড্রিয়ার সংখ্যাটা একটু দেখে নেব। ইস্টের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া মোটামুটি 10-এরও কম হয়। যকৃৎ কোষের ক্ষেত্রে 1000 থেকে 1600, উসাইটের ক্ষেত্রে 30,000 মতো থাকে, কিডনিতে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে এবং শুক্রাণুতে 20টি মাইটোকন্ড্রিয়া থাকে। আকার কেমন হয় না মাইক্রোস্কোপের তলায় এটি
একটি মাইটোকন্ড্রিয়াকে মোটামুটিভাবে একটু দণ্ডাকার, এই যে মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছ একটু দণ্ডাকার এবং দুদিক বন্ধ, এরকম একটা পাইপের মতো দেখায়, নলাকার আকারে বেশ ছোট হয়। অবশ্যই কোষের মধ্যে এটা একটা কোষ অঙ্গাণু, তাই আকারে তো ছোট হবে। 3 থেকে 4 ইন্টু 0.5 থেকে 1 মাইক্রোমিটার হয়। এবং চলে আসো এদের সংখ্যা তো বললাম। বিস্তৃতি কোথায় থাকে না কোষের অবশ্যই সাইটোপ্লাজমের মধ্যে মাইটোকন্ড্রিয়া ছড়িয়ে ছিটিয়ে হয়ে অবস্থান করে। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন। এবারে মাইটোকন্ড্রিয়ার গঠনে অবশ্যই জানো তোমরা মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বি-একক পর্দা বেষ্টিত কোষ অঙ্গাণু। তার মানে বুঝতেই পারছো এখানে দুটো একক পর্দা থাকবে। মাইটোকন্ড্রিয়া দুটো একক পর্দা দ্বারা গঠিত হবে। কি সেই দুটো একক পর্দা? প্রথমে চলে আসো, মাইটোকন্ড্রিয়ার একদম বাইরের দিকে অবশ্যই থাকবে বহিঃপর্দা। এটা হলো মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা। এটা কি হলো? এটা হচ্ছে বহিঃপর্দা। এবং বহিঃপর্দার কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য রয়েছে দেখো না। বহিঃপর্দা হচ্ছে লাইপোপ্রোটিন নির্মিত, অবশ্যই একক পর্দা মানে লাইপোপ্রোটিন নির্মিত হবে। এবং মাইটোকন্ড্রিয়াকে বাইরের দিকে আচ্ছাদিত করে রাখে একটি, এবং পর্দাটি প্রায় 60 থেকে 70 আর্মস্ট্রং পুরু হয়ে থাকে। তার মানে এই যে পর্দাটা আছে এর পুরুত্ব কত? এই পুরুত্ব কত না 60 থেকে 70 আর্মস্ট্রং পুরু হয়ে থাকে। এবং এর গায়ে 60 আর্মস্ট্রং পুরু গোলাকার কিছু দানা থাকে। সেই দানাগুলোকে আমরা কি দানা বলি না, সেই দানাগুলোকে বলি পার্সনের অধঃএকক। এরকম সারা গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র দানা থাকে, এই দানাগুলোকে আমরা কি বলছি? পার্সনের অধঃএকক। আমি পুরোটা আঁকছি না, এই দানাগুলো মোটামুটি তোমরা দেখবে। এই দানাগুলোকে বলা হচ্ছে পার্সনের অধঃএকক। পার্সনের অধঃএকক বলা হয় এই দানাগুলোকে। এবং মাইটোকন্ড্রিয়া যত প্রোটিন থাকে তার প্রায় 10% প্রোটিনেরও কম প্রোটিন কিন্তু এই বাইরের পর্দায়। তার মানে বহিঃপর্দায় যে বহিঃপর্দা রয়েছে এখানে 10% এরও কম প্রোটিন উপস্থিত থাকে। তাহলে প্রোটিন কিন্তু যথেষ্ট কম থাকে। প্রোটিন কোথায় বেশি থাকে না অন্তঃপর্দায় প্রোটিন বেশি থাকে। কেন থাকে আসছি সেটা। মাইটোকন্ড্রিয়াতে প্রায় এই যে বহিঃপর্দা রয়েছে সেখানে 14 রকমের প্রোটিন রয়েছে, যার আণবিক ওজন 12,000 থেকে 2,20,000 পর্যন্ত হয়। এবং বহিঃপর্দায় অধিক মাত্রায় লিপিড দেখতে পাওয়া যায় প্রোটিনের তুলনায়। এখানে এই যে বহিঃপর্দায় মধ্যে যে পার্সনের অধঃএককগুলো রয়েছে তা প্রতিটি প্রায় 60 আর্মস্ট্রং পরিসরের মধ্যে থাকে, সেটা তো বললাম। তার ভেতরে যে অংশটা থাকে, ধরো এটা হচ্ছে একটা পার্সনের অধঃএকক, তার ভেতরের এই অংশটাকে বলা হচ্ছে, এটার পরিধি কত, এটা পরিসরটা কত না 20 আর্মস্ট্রং হয়ে থাকে। এবং এই যে দুটো পার্সনের অধঃএকক রয়েছে তাদের মধ্যে দূরত্ব কত, মানে এই যে দুটো পার্সন, ধরো এই পার্সনের অধঃএকক থেকে এই পার্সনের অধঃএকক, এটা দূরত্ব কত? এটা হচ্ছে 80 আর্মস্ট্রং হয়ে থাকে এর দূরত্ব। এবং এই এটা একটা অর্ধবেদ্য পর্দা। এর গায়ে ছোট ছোট ছিদ্র থাকে যাকে বলা হয় পোরিন। অর্থাৎ এই যে মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা রয়েছে এখানে এরকম পোরিন থাকে, ছিদ্র থাকে, যাকে বলা হচ্ছে পোরিন। এবারে চলে আসো মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা। ন্যাচারালি কি হয় না একটা বহিঃপর্দার ভেতরের দিকে তো অন্তঃপর্দা থাকবে, মানে এইরকম ভেতরের দিকে অন্তঃপর্দা থাকবে। এবারে স্বভাবতই ভেতরের পর্দা যেটা সেটা মানে বহিঃপর্দার তুলনায় এর যে টোটাল পরিধি সেটা কম হবে। কিন্তু মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আলাদা রকম হয়, কারণ মাইটোকন্ড্রিয়ার এই যে ভেতরের পর্দা তার পরিধি অনেক বেশি হয়। তার কারণ হলো এই মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা এইভাবে ভাঁজযুক্ত হয়ে যায় স্থানে স্থানে, এরকম ভাঁজযুক্ত হয়ে যায়, এবং যাতে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাটা পরিধি অনেক বেশি বৃদ্ধি পায়। এই ভাঁজযুক্ত হয়ে যে গঠনগুলো সৃষ্টি করছে সেই গঠনগুলোকে বলা হচ্ছে ক্রিস্টি। এই গঠনগুলোকে কি বলা হচ্ছে না ক্রিস্টি। এবং এই ভাঁজ থাকার জন্য এই অন্তঃপর্দাটা ন্যাচারালি অনেকটাই তার পরিধিতে অনেক বেশি হয়। এটা হচ্ছে অন্তঃপর্দা। এটা কি বলা হচ্ছে? অন্তঃপর্দা। এবং এই অন্তঃপর্দার কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেরকম এটাও লাইপোপ্রোটিন নির্মিত, অর্থাৎ লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত হবে। যেটা একটু আগে বলছিলাম যে অন্তঃপর্দায় অনেক বেশি প্রোটিন থাকে, 70 থেকে
75% প্রোটিন থাকে, যেখানে বই পর্দায় 10%-এরও কম ছিল, কিন্তু অন্তঃপর্দায় 70 থেকে 75% কি থাকবে না প্রোটিন থাকবে। এবং প্রোটিনগুলি বিভিন্ন রকমের হয়, যাদের আণবিক ওজন মোটামুটি 10,000 থেকে 90,000 হয়। এবং এখানে 5টি প্রোটিন কমপ্লেক্স থাকে, এই কারণেই এখানে প্রোটিনটা বেশি থাকে। এই প্রোটিন কমপ্লেক্সগুলোকে কিন্তু 1 থেকে 4 যেটা রয়েছে এগুলো ইটিএস তৈরি করে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তৈরি করে। অর্থাৎ যখন তোমার শ্বসন ঘটে, তখন যে খাদ্য উপাদানে জারণ ঘটে এবং তখন যে ইলেকট্রন ত্যাগ হয়, সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্য দিয়ে যায়, সেটা গঠন করে প্রথম 4টি, অর্থাৎ প্রোটিন কমপ্লেক্স 1, প্রোটিন কমপ্লেক্স 2, প্রোটিন কমপ্লেক্স 3 এবং প্রোটিন কমপ্লেক্স 4। আবার অপরদিকে 5 নম্বর যে প্রোটিন কমপ্লেক্স আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 5 নম্বর প্রোটিন কমপ্লেক্স এটিপি উৎপন্ন করে। তার মানে প্রথম 4টা কি করছে, ইলেকট্রনকে পরিবহন করছে, 5 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে প্রোটিন উৎপাদন করছে। তাই এখানে কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে প্রোটিন থাকে, টোটাল 5টি প্রোটিন কমপ্লেক্স থাকার জন্য। এছাড়া আরও একটা কারণ কি, আরও একটা কারণ হচ্ছে এই যে বললাম অন্তঃপর্দাটা অনেকটাই বড় বহিঃপর্দার তুলনায়, ভাঁজযুক্ত হয়ে থাকে। অন্তঃপর্দায় বিভিন্ন আয়ন পরিবহনকারী উপাদান থাকে, যাদের মধ্যে ফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট বা এডিপি, এটিপি, ডাইকার্বক্সিলেট, ট্রাইকার্বক্সিলেট, গ্লুটারেট, অ্যাসপার্টেট, পাইরুভেট, এছাড়াও সাইট্রালিন, অর্নিথিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম প্রভৃতি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো থাকে। এবারে অন্তঃপর্দার গায়েও কিছু দানা থাকে। অন্তঃপর্দার গায়ে যে দানাগুলো থাকে সেই দানাগুলোর অবশ্যই অন্যরকম একটা বৈশিষ্ট্য রয়েছে। এর গায়ে যে দানা থাকে সেটা অনেকটা ওই টেনিস র্যাকেটের মতো এরকম দানাগুলো থাকে এবং অসংখ্য থাকে। এখানে যেহেতু ছবিটা একটু ছোটো এঁকেছি, পুরোটা আমি আঁকছি না, এরকম দানাগুলো থাকে। এই দানাগুলোকে আমরা কি বলি, এই দানাকে, এর দানার কতগুলো নাম রয়েছে। প্রথমত এটাকে F0 F1 গ্র্যানিউলস বা F0 F1 দানা বা অক্সিজোম বলা হয় এছাড়াও আরও একটা নাম রয়েছে এর, কি না ফার্নান্ডেজ মোরানের অধঃএকক। ফার্নান্ডেজ মোরানের অধঃএকক বলা হয়। অর্থাৎ এই দানাগুলো এরকম একটা হ্যান্ডেল সদৃশ অংশ থাকে এবং উপরে অবশ্যই এটা চক্রাকার চাকতির মতো অংশ থাকে এবং এটি অন্তঃপর্দার মধ্যে প্রথিত থাকে, যেটা বেস প্লেটের সঙ্গে যুক্ত থাকে। এইটাকে বলা হচ্ছে F1 অংশ এবং এটা হচ্ছে F0 অংশ। এই হচ্ছে এই দানার টোটাল যে গঠন। এবং এই যে দানা থাকে, যেটাকে বললাম যে এলিমেন্টারি পার্টিকেলও বলা হয় বা ফার্নান্ডেজ মোরানের অধঃএককও বলা হয় বা F0 F1 কমপ্লেক্স বলা হয়, এখানে কিন্তু এটিপি উৎপন্ন হয়, তাই এটাকে এটিপিএইচ কমপ্লেক্সও বলে। এটি 3টি অংশ থাকে যেটা বললাম, একটা হচ্ছে বেস পিস বা বেস প্লেট, তারপরে স্টক এবং হেড বা মস্তক অংশটা, যেটা চ্যাপ্টা অংশটা। এবং কণিকাগুলি সাধারণত 100 আর্মস্ট্রং দূরত্বে অবস্থান করে, দুটো কণিকার মধ্যে দূরত্ব, যেরকম একটু আগে দেখলাম পারসনের অধঃএকক যেগুলো ছিল, পারসনের অধঃএকক এদের মধ্যে দূরত্ব ছিল 80 আর্মস্ট্রং, দূরত্বটা অবশ্যই দূরত্ব ছিল। আর ফার্নান্ডেজ মোরানের অধঃএককের দূরত্ব হচ্ছে 100 আর্মস্ট্রং। কত এটা, এটা কি, এটা দূরত্ব, অবশ্যই মনে রাখবে দূরত্ব। এটাকে বলা হচ্ছে কি না 100 আর্মস্ট্রং দূরত্বে অবস্থান করে। এবং কণিকার মস্তক খণ্ড গোলাকার হয় এবং এর পরিসর প্রায় 75 থেকে 100 আর্মস্ট্রং হয়ে থাকে। আর মাইটোকন্ড্রিয়ার ভিতরের পর্দা স্থানে স্থানে ভাঁজযুক্ত হয়ে অবশ্যই যেটা বললাম ক্রিস্টি গঠন করে, যেগুলো আর নতুন করে বলার নেই, এটাকে বলা হচ্ছে ক্রিস্টি। এই অংশটাকে বলা হচ্ছে কি না ক্রিস্টি, এটা ক্রিস্টি গঠন করে। আচ্ছা, এবারে প্রতিটা ক্রিস্টি সাধারণত নলাকার হয়ে থাকে, মধ্যবর্তী স্থানকে বলা হচ্ছে ইন্টারক্রিস্টাল স্পেস। অর্থাৎ কোনটা ইন্টারক্রিস্টাল স্পেস, এই যে এই অংশটা, ক্রিস্টির ভেতরের এই অংশটাকে বলা হচ্ছে ইন্টারক্রিস্টাল স্পেস। এছাড়াও মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির কিছু বৈশিষ্ট্য রয়েছে, ক্রিস্টি ভাঁজযুক্ত হয়। দেহের বিভিন্ন অঙ্গের কোষে কিন্তু ক্রিস্টি সজ্জা বিভিন্ন রকম হয়ে থাকে। আর
এবারে এখানে দেখো একটু ভালো করে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দুটো জিনিস দেখতে হবে। এটা হচ্ছে অর্থাৎ বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মধ্যে যে অংশটা, এটাকে আমরা বহিঃপ্রকোষ্ঠ বলবো। আর ওই অন্তঃপর্দার ভেতরে যে প্রকোষ্ঠটা রয়েছে সেটাকে আমরা বলবো কি, অন্তঃপ্রকোষ্ঠ। এটাকে অন্তঃপ্রকোষ্ঠ বলবো। তাহলে দুটো প্রকোষ্ঠ থাকে, বহিঃপ্রকোষ্ঠ এবং অন্তঃপ্রকোষ্ঠ। বহিঃপ্রকোষ্ঠ অর্থাৎ বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মাঝের যে এই অংশটা, এটাকে আমরা বহিঃপ্রকোষ্ঠ তো বলছি, সঙ্গে এখানে এর একটা আরও নাম রয়েছে যেটাকে বলা হয় কি, পেরিমাইটোকন্ড্রিয়াল সিস্টার্নি। এখানে একটা তরল থাকে, এটাকে বলা হয় পেরিমাইটোকন্ড্রিয়াল ফ্লুইড। এই যেটা বলছিলাম, মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা এবং ভেতরের পর্দা মাঝখানে জায়গাটাকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ। এখানে তরল দ্বারা পরিপূর্ণ থাকে এবং কতগুলো উৎসেচক থাকে, এবং এই দুটোর মধ্যে পরিসর কত 60 থেকে 100 আর্মস্ট্রং হয়ে থাকে। অন্তঃপর্দা অর্থাৎ এই ভেতরের অংশটা, এটাকে বলা হচ্ছে ধাত্র বা ম্যাট্রিক্স। অবশ্যই এর মধ্যে সাইটোপ্লাজম থাকবে, যাকে মাইটোকন্ড্রিয়াল সাইটোপ্লাজম বলা হবে। এবং এখানে একটু আগেই বলেছিলাম যে 55S রাইবোজোম থাকে, প্রোটিন দানা থাকে, নিজস্ব আরএনএ থাকে, ডিএনএ থাকে, যেটাকে mtDNA বলা হয়। এখানে ক্রেবস চক্র, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড প্রভৃতি সংশ্লেষ ঘটে, তাই এর জন্য যে সমস্ত উৎসেচকগুলো দরকার সেই উৎসেচকগুলো থাকে। এছাড়া এগুলি দ্বারা ম্যাট্রিক্সের মধ্যে ক্যালসিয়াম ফসফেট এবং ম্যাগনেসিয়াম অক্সালেটের কেলাস পাওয়া যায়। এই হচ্ছে এদের মোটামুটি গঠন। এছাড়া আমরা দেখব যে বলছিলাম যেটা F0 F1 দানা, মাইটোকন্ড্রিয়ার গায়ে এই যে এরকম দানাদার অংশটা থাকে, যেটা আমরা মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির ওপরে বললাম যে F0 F1 দানা রয়েছে, তার গঠনটা অনেকটা এরকম হয়। এই জায়গাটায় দেখো বেস প্লেট বলা হয়, তারপরে এটা হচ্ছে স্টক, এবং এটা হলো সেই চক্রাকার উপরের অংশ যেটাকে মস্তক বলছি। এবং এখানে এই দানাতে অবশ্যই এটাকে F1 বলছি এবং নিচের দিকটা এটা F0 বলি। এবং এখানে কিন্তু অনেক প্রোটিন থাকে এবং এটাকে ATPase কমপ্লেক্স বলা হচ্ছে, এটিপি উৎপন্ন হয়, এটিপি সিনথেসিসকারী উৎসেচকগুলো এখানে থাকে। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন। আশা করি তোমরা মাইটোকন্ড্রিয়ার গঠনটা মোটামুটিভাবে বুঝতে পেরেছো। এবারে মাইটোকন্ড্রিয়ার গঠনে আমরা রাসায়নিক সংযুক্তি দেখব, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া কী কী রাসায়নিক উপাদান দ্বারা গঠিত হয়। মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রোটিন থাকে, অবশ্যই বললাম, লিপিড থাকে, আরএনএ থাকে, ডিএনএ থাকে, এবং সমগ্র রাসায়নিক উপাদানের পুরো যা যা উপাদান রয়েছে মাইটোকন্ড্রিয়ার, তার 60 থেকে 70% শুধুমাত্র প্রোটিন থাকে। এবং বেশিরভাগ প্রোটিনটা অবশ্যই জানো তোমরা কোথায় অবস্থান করছে না, অন্তঃপর্দায়। এবং বাকিটা 25 থেকে 30% লিপিড জাতীয় উপাদান থাকে। আরএনএর পরিমাণ থাকে 5 থেকে 7%, এবং সামান্য পরিমাণ ডিএনএ থাকে। এবং মাইটোকন্ড্রিয়ার স্নেহ পদার্থগুলির মধ্যে বেশিরভাগ হচ্ছে ফসফোলিপিড, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াতে যে পরিমাণ স্নেহ পদার্থ বা ফ্যাট রয়েছে, যেটা বললাম যে 25 থেকে 30%, তার মধ্যে কিন্তু ফসফোলিপিড সেটার মধ্যে বেশিরভাগটাই, অর্থাৎ প্রায় 90% তার ফসফোলিপিড থাকে। কোলেস্টেরল মাত্র 5% থাকে এবং ট্রাইগ্লিসারাইড 5% থাকে। অবশ্যই সেটা ওই 25 থেকে 30%-এর মধ্যেকার। মাইটোকন্ড্রিয়ার মধ্যে বিভিন্ন ধরনের জৈবনিক ক্রিয়াগুলো সম্পন্ন হয়, ক্রেবস চক্র, পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন, ETS থেকে শুরু করে অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষ ইত্যাদি। তাই এখানে প্রায় 70 টাইপের 70 রকমের উৎসেচক পাওয়া যায়, যেগুলো মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন অংশে ছড়িয়ে থাকে। এবং উল্লেখযোগ্য কিছু উৎসেচক বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে, তার নিম্নে সারণীতে দেওয়া আছে, এবং সারণীটা অবশ্যই তোমার যাদের কাছে বই আছে একটু দেখে নেবে কতগুলো উৎসেচক। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মোটামুটি গঠন। এবং মাইটোকন্ড্রিয়াল ডিএনএকে অবশ্যই কি বলা হয়, mtDNA বলা হয়। বিজ্ঞানী ন্যাস এবং মার্গিট 1963 খ্রিস্টাব্দে মাইটোকন্ড্রিয়ার ধাত্রী এইটাকে আবিষ্কার করেছিলেন, তাই এটাকে mtDNA বলা হচ্ছে। এর আরএনএ থাকে। মাইটোকন্ড্রিয়াকে একটু আগেই বলেছিলাম এটাকে সেমি অটোনোমাস সেল অর্গানেলস কেন বলা হচ্ছে। দেখো, নিজস্ব গোলাকার পেঁচানো দ্বিতন্ত্রী ডিএনএ থাকে, rRNA, mRNA, tRNA থাকে, অসংখ্য রাইবোজোম থাকে, প্রোটিন সংশ্লেষ করতে পারে এবং নিজেরা বিভাজিত হয়ে নতুন মাইটোকন্ড্রিয়া তৈরি করতে পারে বা স্বপ্রজননশীল, তাই এটাকে বলা হয় সেমি অটোনোমাস সেল অর্গানেলস। এবারে চলে আসো মাইটোকন্ড্রিয়ার কাজগুলো আমরা দেখব।
ইতিমধ্যে আলোচনা করেছি মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল, কেন বলা হয় সেটাও আলোচনা হয়েছে। এটিপি প্রস্তুতি করে শক্তি উৎপাদনে সাহায্য করে, এবং যেটা একটু আগেই বলেছিলাম 95% শক্তি মাইটোকন্ড্রিয়ার মধ্যেই উৎপন্ন হয়। এখানে টিসিএ চক্র সম্পন্ন হয়, এটিপি উৎপন্ন হয় ইত্যাদি। তাপ উৎপন্ন করে, অনেক সময় শরীরে যখন অকম্পন সাপেক্ষে কিছু তাপ উৎপন্ন হয়, সাধারণত বাদামি ফ্যাট কলাতে এটা উৎপন্ন হয়ে থাকে, এটা ভেঙে উৎপন্ন হয়। অনেক স্তন্যপায়ীর দেহে এবং শীতঘুমকারী প্রাণীদের দেহে ঠান্ডা আবহাওয়ায় বাদামি ফ্যাট জমতে দেখা যায়। এমন তাপ উৎপাদনের কারণ হলো কি না, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে যে প্রোটিনের ফসফোলিপিড থাকে তার ফিউশনের ফলে এটা উৎপন্ন হয়। এছাড়া অ্যাপোপটোসিস ঘটে। অ্যাপোপটোসিস কি তোমরা জানো? প্রকৃতির স্বাভাবিক নিয়মেই দেহের কিছু কোষ ধ্বংসপ্রাপ্ত হয় এবং নতুন কোষ জন্ম হয়। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে অ্যাপোপটোসিস বলে, এবং মাইটোকন্ড্রিয়াতে অ্যাপোপটোসিস প্রক্রিয়া যেটা হয় সেটা মাইটোকন্ড্রিয়া সাহায্য করে এই প্রক্রিয়াতে। এছাড়া মাইটোকন্ড্রিয়া আর কি করে না, ক্যালসিয়াম মজুত করে রাখে। কোষে ক্যালসিয়াম এবং বিভিন্ন রকমের জৈব রাসায়নিক যে বিক্রিয়ার দরকার হয় ক্যালসিয়াম, যেরকম সিগন্যাল ট্রান্সডাকশন, নিউরোট্রান্সমিটার ক্ষরণ, পেশিকোষে উৎসেচক এবং উৎসেচকের কোফ্যাক্টর হিসাবে কাজ করে, এগুলো কিন্তু এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে মজুদ থাকা ক্যালসিয়ামের দ্বারা সম্পন্ন হয়। তো এই হচ্ছে তোমাদের মাইটোকন্ড্রিয়ার গঠন এবং মাইটোকন্ড্রিয়ার কাজ। আশা করি মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ বোঝা গেছে। তো মাইটোকন্ড্রিয়ার পর এবার আমরা দেখে নেব কি না, গলগি বস্তু বা জিবি, বা আমরা গলজি কমপ্লেক্সও বলি বা গলগি বডিও বলি। গলগি বডিজ বা গলগি কমপ্লেক্স কেন বলা হচ্ছে? কমপ্লেক্স মানেই বুঝতে পারছো যে তোমরা অনেকগুলি অংশ নিয়ে একত্রে একটি অঙ্গাণু তৈরি হয়, তাই এটাকে কমপ্লেক্স বলা হয়। এটি একটি জটিল সাইটোপ্লাজমীয় গঠন যা মসৃণ সিস্টারনি এবং নালিকা জালক এবং ভেসিক্যাল এবং ভ্যাকুয়াল দ্বারা গঠিত হয়। তার মানে তিনটা অংশ থাকে। কি কি বললাম না, গলগি বডিতে বা জিবিতে, গলগি বডি বা জিবিতে তিনটি অংশ থাকে। একটা হচ্ছে সিস্টারনি, 2 নম্বর হলো ভেসিক্যাল, সেকেন্ড হচ্ছে ভেসিক্যাল, এবং 3 নম্বর অংশ হচ্ছে ভ্যাকুয়াল। অবশ্যই সেটা গলজিয়ান ভ্যাকুয়াল। এই তিনটি অংশ নিয়ে গঠিত হয়, তাই এটাকে গলজি কমপ্লেক্সও বলছি আমরা। ক্যামিলো গলগি পেঁচার স্নায়ুকোষের নিউক্লিয়াসের নিকটে এদের প্রথম আবিষ্কার করেছিলেন, তাই তার নাম অনুসারে নাম হয়েছে গলজি কমপ্লেক্স বা গলগি বডি। উদ্ভিদ কোষে এদেরকে বলা হয় ডিকটিওজোম। মনে রাখবে, উদ্ভিদ কোষের গলগি বডিকে বলা হচ্ছে ডিকটিওজোম। উৎপত্তি, বিজ্ঞানী এসনার এবং নেভিকফ গলগি বস্তুর যে এইআর থেকে সৃষ্টি হয় বা এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে সৃষ্টি হয় বলে মনে করেন, এবং এটাই বেশিরভাগ ক্ষেত্রে তোমার স্বীকৃতি লাভ করেছে। উদ্ভিদ কোষে তো অবশ্যই থাকে, যাকে ডিকটিওজোম বলা হয়। প্রাণী কোষের গলগি বডি কোথায় থাকে না, না স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকায় গলগি বডিজ থাকে না। সিভনলে থাকে না উদ্ভিদের, মশে থাকে না, এবং মশ এবং ফার্নের পুং গ্যামেটে গলগি বডিটা থাকে না। সাধারণত আকার নির্দিষ্ট হয় না, কারণ এখানে যে সিস্টারানি থাকে সেটা মোটামুটি 3 থেকে 20টি সিস্টারানি থাকে এর মধ্যে। এবং গলগি ভেসিকেলের তোমার এই যে চ্যাপ্টা থলির মতো অংশগুলো থাকে সিস্টারানি বলা হয়। 60 থেকে 70 আমস্ট্রং ক্ষুদ্র ভেসিকেল তার উপরে থাকে। এই হচ্ছে এর মোটামুটি গঠন। এর একদম চলে আসো আলট্রাস্ট্রাকচার বা পরাণু গঠন যদি আমরা দেখি গলগি বডির ক্ষেত্রে, তাহলে কি দেখতে পাবো না, গলগি বডির পরাণু গঠনে আমরা দেখতে পাবো এই রকম কিছু গঠন দেখতে পাওয়া যায়। এগুলোকে বলা হচ্ছে সিস্টারানি, এবং এগুলো পরস্পর এরকমভাবে সমান্তরালভাবে অবস্থান করে। দুটো সাইড একটু স্ফীত হয়ে যায় এবং মোটামুটিভাবে পরস্পর এটা এরকমভাবে সমান্তরালভাবে অবস্থান করছে, এইভাবে সমান্তরালভাবে অবস্থান করে। এবং এইগুলোকে অবশ্যই বললাম কি বলা হচ্ছে, সিস্টারানি। এই সিস্টারানির সংখ্যা কত হয়? 3 থেকে 20টি এরকম সিস্টারানি থাকতে পারে, এবং এগুলো হচ্ছে তোমার তরল পদার্থপূর্ণ উপাদান। এবং
এই যে সিস্টারানিগুলো আছে এদের সংখ্যা একটু আগেই বলছিলাম 3 থেকে 20টি হয় এবং সমান্তরালভাবে সাজানো থাকে। এই যে আবরণীগুলো কত চওড়া হয়, 60 থেকে 70 আর্মস্ট্রং হয় এবং মাঝখানে 69 থেকে 90 হয়। অর্থাৎ এই যে আবরণীটা এটা হচ্ছে 60 থেকে 70 আর্মস্ট্রং হয়, আর মাঝখানের এই অংশটা 69 থেকে 90 আর্মস্ট্রং হয়ে থাকে। এবং এই দুটোর মাঝে যে ফাঁকাটা রয়েছে অর্থাৎ দুটো সিস্টারানির মাঝের অংশটা এটা মোটামুটিভাবে 200 থেকে 300 আর্মস্ট্রং হয়ে থাকে, এই দুটো সিস্টারানির মাঝের যে ফাঁকা অংশটা। এবং এই যে উত্তল দিকটি যেটা নিউক্লিয় পর্দার কাছাকাছি থাকে সেটা হচ্ছে সিস্টির তল, মানে এই উত্তল দিকটা হচ্ছে মানে এই সিস্টারানি তো এইভাবে অবস্থান করে, এই উত্তল দিকটা হচ্ছে সিস্টির তল আর এটা হচ্ছে পরিণতির তল, ম্যাচিউরিং ফেজ। এরপরে এই যে গলগি বডির ওপরে অসংখ্য এই যে ক্ষুদ্র ক্ষুদ্র এরকম ভ্যাকুয়েলগুলো থাকে, এগুলোকে বলা হচ্ছে কি মাইক্রোভেসিক্যাল, ভ্যাকুয়েল নয় ভেসিক্যালগুলো থাকে মাইক্রোভেসিক্যাল, পরিধির দিকে অবস্থান করে। এগুলো 30 থেকে 40 আর্মস্ট্রং হয়ে থাকে। কোনগুলো না, এর ওপরে এরকম কিছু পরিধির দিকে প্রোটিন দ্বারা গঠিত এইগুলো ভেসিক্যালগুলো অবস্থান করে এবং ভেসিক্যালগুলো মোটামুটি 30 থেকে 40 আর্মস্ট্রং হয়। এরপর চলে আসো ভ্যাকুয়েল এবং প্রান্ত দেশে পরিণতির তলে এই প্রান্ত দেশগুলোতে এরকম স্ফীত অংশ যেগুলো দেখতে পাই, এই স্ফীত অংশ এগুলোকে বলা হয় গলজিয়ান ভ্যাকুয়েল। এই হচ্ছে ব্যাপার। এবং অনেক সময় সিস্টারানির যে প্রান্ত দেশ সেগুলো কিন্তু তোমার সংযোগ, এদের মধ্যে সংযোগকারী কিছু নালিকা দ্বারা সংযুক্ত থাকে, তাকে বলা হয় টিবিউলস। জোন অফ এক্সক্লুশন কি না, কোষের যেইখানে গলগি বডি অবস্থান করে তার কাছাকাছি এই রকম অঞ্চলগুলোতে, এই কাছাকাছি অঞ্চলে কোনো প্রকার কোষ অঙ্গাণু থাকে না, ফলে এই সাইটোপ্লাজমটা স্বচ্ছ হয়, এটাকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। আচ্ছা, গলগি বডি কি কি রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত হয় না, গলগি বডি 60 থেকে 65% প্রোটিন থাকে, 35 থেকে 40% লিপিড থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে তোমার নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিওটাইড, এই যে কোনো নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিওটাইড থাকে না, নিউক্লিক অ্যাসিডও থাকে না, নিউক্লিওটাইডও থাকে না, শুধুমাত্র প্রোটিন এবং লিপিড থাকে। এবং বিভিন্ন প্রকার উৎসেচক থাকে, যেরকম থায়ামিন, পাইরোফসফেটেজ, অ্যাসিড ফসফেটেজ, এটিপিএজ, গ্লুকোজ 6 ফসফেটেজ, সাইটোক্রোম সি রিডাকটেজ, হাইড্রোলেজ, এই সমস্ত রাসায়নিক উপাদানগুলো বা উৎসেচকগুলো থাকে। এর কাজ কি না, গলগি বডির প্রধান কাজ হচ্ছে ক্ষরণ করা। গলগি বডিকে বলা হয় ট্রাফিক পুলিশ অফ সেল, কোষের ট্রাফিক পুলিশ। তার কারণ রয়েছে, কারণ কি না, কোষের মধ্যে বিভিন্ন উপাদানের যে পরিবহন সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ঠিক যেরকম ট্রাফিক পুলিশ বিভিন্ন রাস্তার উপরে যেখানে যানজট বেশি হয় সেখানে কি হয় না, তার যানজটটাকে নিয়ন্ত্রণ করে, বিভিন্ন যানবাহন কোন দিকে যাবে সেটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক একই রকমভাবে কোষের মধ্যেও এই একই কাজটা কে করছে, অবশ্যই গলগি বডি করছে, তাই এটাকে আমরা কি বলছি, ট্রাফিক পুলিশ অফ সেল। এর কাজ হচ্ছে ক্ষরণ করা। কি ক্ষরণ করে, অবশ্যই উৎসেচক ক্ষরণ করে এবং তোমার প্রোটিন ধর্মী যে সমস্ত হরমোন সেগুলো ক্ষরণ করে, মিউকাস ক্ষরণ করে, নিউরোসিক্রেটারি পদার্থগুলোকে ক্ষরণ করে। পরিবহন করে, উৎসেচক যোগকলা ধাত্র খরিত পদার্থর পরিবহনটায় সাহায্য করে, কার্বোহাইড্রেট সংশ্লেষ করে গলগি বডির মধ্যে। গলগি বডির মধ্যে যে ওই ভ্যাকুয়েলগুলো থাকে যেটাকে গলজি ভ্যাকুয়েল বলা হয়, গলজিয়ান ভ্যাকুয়েল বলা হয়, সেগুলোর মধ্যে খাদ্য উপাদান সঞ্চিত থাকে। কোষ প্রাচীর গঠন করে এবং তোমরা যখন কোষ প্রাচীরের গঠন পড়েছিলে যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে যখন ফ্রাগমোপ্লাস্ট গঠিত হয় টেলোফেজ দশায়, এবং তার এই ফ্রাগমোপ্লাস্ট কোষের যখন ফ্রাগমোপ্লাস্ট গঠিত হচ্ছে, ফ্রাগমোপ্লাস্টের দুদিকে সেলুলোজ হেমিসেলুলোজ জমা হয়ে কোষ প্রাচীর তৈরি করছে কোষপাত গঠনের পর। তো সেই কোষ প্রাচীর গঠনে, এই ফ্রাগমোপ্লাস্ট গঠনে গলগি বডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই আমরা বলতে পারি কোষ প্রাচীর গঠনেও সাহায্য করে। এবং মনে করা হয় লাইসোজোমও কিন্তু গলগি বডি থেকে সৃষ্টি হয় এবং অ্যাক্রোজোম গঠন করে। গলগি বডি শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে। গতকাল থেকে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায়, তো তোমরা জানো নিশ্চয়ই, খবরে পড়েছো এবং সব জায়গায় প্রায় হয়েছে যে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই ইলেকট্রিসিটি সারাদিন সমস্যা। যখন আমরা এই ভিডিওটা শ্যুট করছি তখন বারবার ইলেকট্রিসিটি যাচ্ছে, তাও কিন্তু আমি যতটা সম্ভব চেষ্টা করছি। নিজেরও একটু ঠান্ডা লেগে গেছে, বুঝতেই পারছো, গলার স্বরটা অন্যরকম ভাঙা ভাঙা,
তারপরেও আমি যতটা সম্ভব তোমাদের জন্য চেষ্টা করছি। তাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আচ্ছা, নেক্সট চলে আসো অ্যাক্রোজোম। শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে কিন্তু সাহায্য করে গলগি বডি। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ টপিক দেখবো, সেটা হচ্ছে কিভাবে গলগি বডি ক্ষরণ করে। ক্ষরণ পদ্ধতিটা আমাদের জানতে হবে, কতগুলো ধাপে গলগি বডির এই ক্ষরণ কার্যটা সম্পাদিত হয়। কি সেই ধাপগুলো? না, প্রথম হচ্ছে রাইবোজোমাল পর্দায়, অর্থাৎ তোমরা জানো যে আরইআর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে তার গায়ে কি থাকে না, অবশ্যই রাইবোজোম থাকে। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। তার মানে আরইআর যে রয়েছে, মানে ধরো এর তোমার ইআর, এটা কোষের মধ্যে নিউক্লিয়াসের কাছাকাছি ইআরগুলো অবস্থান করছে, এবং ইআর এর মধ্যে যে আরইআর রয়েছে, আরইআর এর মধ্যে রাইবোজোম, এরকম উপরের পর্দায় রাইবোজোম রয়েছে। এই রাইবোজোম কি করলো? এই রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষ করলো। কোথায়? না, ইআর এর পর্দায়। অবশ্যই এটা আরইআর এর পর্দায়, এখানে যদি তোমার দানাদার অংশগুলো থাকে, এটা হচ্ছে আরইআর এর পর্দায় প্রোটিন সংশ্লেষিত হলো। এবারে যখন প্রোটিন সংশ্লেষিত হয়, তখন সেটা তোমার সিস্টার্নাল পর্দায় অর্থাৎ রাইবোজোমে সংশ্লেষিত প্রোটিন তরল আকারে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টারনিতে আসে, এবং এটা তার মানে উপরে ক্ষরিত হলো, এবং সেই প্রোটিনটা কিন্তু ধরো প্রোটিনটা কি করবে না, এর ভেতরে প্রবেশ করবে। যে সিস্টারনিগুলো রয়েছে, এই সিস্টারনির ভেতরে, পর্দার ভেতরে প্রবেশ করে। এগুলোই হচ্ছে এই পর্দা। সেই পর্দার মধ্যে সিস্টারনির প্রোটিনটা প্রবেশ করলো। তারপরে অন্তঃকোষীয় পরিবহন, আবার সিস্টারনি থেকে ক্ষরিত পদার্থ গলগি বডির ভেসিকেলে পরিণত হয়, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সিস্টারনি, গলগি বডি, সিস্টারনি নালিকা এবং তোমার ভেসিকেলগুলির সঙ্গে সঙ্গে সংযুক্ত হয়ে পরিবহন ঘটে। তার মানে এইগুলো আবার ক্ষুদ্র ক্ষুদ্র এরকম ভেসিকেলে পরিণত হয়, এবং এদিকে রয়েছে অবশ্যই গলগি বডি। এরা এরকম গিয়ে গলগি বডির কাছাকাছি অঞ্চলে এই ভেসিকেলগুলো জমা হয়, পরিবহন ঘটে। এটাকে অন্তঃকোষীয় পরিবহন, অর্থাৎ যেহেতু এটা কোষের মধ্যেই কাণ্ডটা ঘটছে, এই পরিবহনটা ঘটছে, তাই অন্তঃকোষীয় পরিবহন বলা হচ্ছে। এবারে ক্ষরিত পদার্থ, মানে যে পদার্থগুলো গেল, সেগুলো ধীরে ধীরে ঘনীভূত হতে থাকে, এবং এই ভেসিকেলগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। তার মানে এই ক্ষরিত পদার্থের কি হয় না, জমতে থাকে, গাঢ় হতে থাকে, এবং ক্ষরিত পদার্থগুলো জাইমোজেন দানায় রূপান্তরিত হয়ে যায়। এই যে ক্ষরিত পদার্থগুলো, এগুলো জাইমোজেন দানায় গিয়ে রূপান্তরিত হচ্ছে, এবং অন্তঃকোষীয় সঞ্চয় এবং ঘনীভূত পদার্থ ক্ষরণকারী দানায় সঞ্চিত থাকে, এবং কোষের দরকারে ক্ষরিত হয়। এরপরে এগুলো আবার কোষের মধ্যে গিয়ে সঞ্চিত থাকছে, এবং দরকারে এক্সোসাইটোসিস প্রক্রিয়া কোষের বাইরে যাচ্ছে, অথবা কোষের মধ্যেও কিন্তু ক্ষরিত হয়। দিয়ে কি করে? এক্সোসাইটোসিস ঘটায়, অর্থাৎ কোষের বাইরে নির্গত হয়। গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন তৈরিতে গলগি বস্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার আরেকবার বলছি, রাইবোজোম যেগুলো ইআর এর পর্দায় থাকে, সেখান থেকে প্রোটিন সংশ্লেষ করলো, এর ভেতরে প্রবেশ করে, সেখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বারা আকারের মাধ্যমে, এটা অন্তঃকোষীয় পরিবহনের মাধ্যমে গলগি বডির সিস্টারনিতে আসে, সেখানে সঞ্চিত থাকে, এবং প্রয়োজনে কোষের বাইরে সেটা ক্ষরিত হয়। এটা হচ্ছে এদের যে ক্ষরণ পদ্ধতি। এরপরে চলে আসো তোমার ইআর, এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম। 3 নম্বর যে কোষাঙ্গাণু, সেটা হচ্ছে ইআর, এন্ডোপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম। এটা কি না, এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম বা যাকে ইআর বলা হয়, এটাকে কেন এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম বলা হচ্ছে বলো তো? না, তোমাদের যখন আমি কোষের গঠন প্রাথমিকভাবে পড়াচ্ছিলাম, তখন বলছিলাম যে ধরো এটা তো নিউক্লিয়াসের কাছাকাছি যে সাইটোপ্লাজমগুলো থাকে, এরকম জায়গায় একে বলা হচ্ছে এন্ডোপ্লাজম। এটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজম। এই এন্ডোপ্লাজমের যে জালিকাকার গঠনগুলো থাকে, এই যে জালিকাকার গঠনগুলো থাকে, এটাকে বলা হয় এন্ডোপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই জন্যই এর নাম হয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কারণ যেটা এন্ডোপ্লাজমের জালিকাকার গঠন সৃষ্টি করে বলে। এর ক্ষেত্রে অনেকটা গঠন গলগি বডির মতো। এর উৎপত্তি অবশ্যই এন্ডোপ্লাজমের জালিকা নিউক্লিয় পর্দা সংলগ্ন থাকে, তাই নিউক্লিয় পর্দা থেকে সৃষ্টি হয়, এবং কোষ পর্দা থেকেও সৃষ্টি হতে পারে। এখানে দেখো, এই যে নিউক্লিয়াসের পর্দার সঙ্গে সংলগ্ন থাকে, এবং এগুলো এই যে জালক আকার একটা গঠন সৃষ্টি করে, এবং সাইটোপ্লাজমকে কতগুলো চেম্বারে বিভক্ত করে দেয়, এবং এর মধ্যে দেখো সংযোগকারী এরকম নালী গঠন হয়, শাখা প্রশাখা যুক্ত হয়ে যায়। যেরকম গলগি বডির ক্ষেত্রে শাখা প্রশাখা ছিল না, কিন্তু এখানে এই যে এরকম শাখা প্রশাখা যুক্ত এগুলো হয়ে যায়। এছাড়া আর কি দেখতে পাবো এখানে না, এন্ডোপ্লাজমিক জালিকার যদি পরাণু গঠন দেখি, তাহলে 3টা অংশ দেখতে পাবো, ঠিক যেরকম গলগি বডিতে ছিল সিস্টারনি, এখানেও সিস্টারনি আছে।
সেখানেও ভেসিকেল ছিল, এখানেও ভেসিকেল আছে, তবে এখানে ভ্যাকুয়াল নেই, টিবিউল আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। গলগি বডিতে ছিল সিস্টারনি, মাইক্রোভেসিকেল এবং ভ্যাকুয়াল, আর এখানে দেখতে পাবো আমরা সিস্টারনি, ভেসিকেল এবং টিবিউলস। তো এই সিস্টারনিগুলো চ্যাপ্টা হয়, লম্বা হয়, 40 থেকে 50 ন্যানোমিটার হয়ে থাকে এবং সমান্তরালভাবে, দেখো এখানেও দেখতে পাবে ছবিতে যে এরা সমান্তরালভাবে, এরাও কিন্তু এইরকম একটার পর একটা সমান্তরাল, এই যে একটার পর একটা সমান্তরালভাবে বিন্যস্ত থাকে। এবং এখানে আর কি দেখতে পাবো আমরা, এদের গায়ে অনেক সময় রাইবোজোম দানা থাকে। যদি দানা থাকে তাহলে অবশ্যই সেটাকে আরইআর বলা হয়, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হচ্ছে। নেক্সট চলে আসো ভেসিকেল। এগুলি সাধারণত ডিম্বাকার হয়ে থাকে, গোলাকার এবং পর্দাবেষ্টিত গহ্বরের মতো হয়। 25 থেকে 500 ন্যানোমিটার পর্যন্ত এগুলো হয়ে থাকে। আর ভেসিকেলগুলিকে আরেকটা নামে অভিহিত করা হয়, সেটা হচ্ছে মাইক্রোজোম। আচ্ছা, এই এছাড়াও এই যে সিস্টারনিগুলো শাখান্বিত যদি হয়ে যায় তখন তাকে বলা হয় টিবিউল। তাহলে এখানে কিন্তু একটা এক্সট্রা এই গঠনটা লক্ষ্য করা যাচ্ছে। এরপরে আমরা প্রকারভেদে চলে আসব, যে ইআর দু প্রকার, একটা হচ্ছে এসইআর বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা গায়ে কিন্তু রাইবোজোমের দানা থাকে না, যা প্রোটিন সংশ্লেষ করে না, ফ্যাট সংশ্লেষ করে। আর একটা হচ্ছে আরইআর বা রাফ এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম, যার গায়ে রাইবোজোমের দানা থাকে, যেটা কিন্তু প্রোটিন সংশ্লেষ করে। এবারে চলে আসো এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ কি না, ইয়ার কোষের সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করতে সাহায্য করে। এই যে দেখতে তোমার ইয়ারের গঠনই দেখলে যে সাইটোপ্লাজমকে কতগুলো চেম্বারে বিভক্ত করে দিচ্ছে, সাইটোপ্লাজমীয় কাঠামো গঠন করছে। এবং এন্ডোমেমব্রেন তন্ত্রের অন্তর্গত, তার মানে কোষের এটাও কিন্তু পরিবহনে সাহায্য করে। এক্ষুনি দেখলে যে তোমার ওই রাইবোজোম যেটা রয়েছে ইয়ারের গায়ে, সেখান থেকে প্রোটিনটা উৎপন্ন হলো, তার মধ্যে ওই সিস্টারনির মধ্যে প্রবেশ করলো, সেখান থেকে ভেসিকেলের আকারে গলগি বডিতে যায় এবং সেখান থেকে সঞ্চিত থাকার পরে প্রয়োজন অনুসারে খরিত হয়, অর্থাৎ অভ্যন্তরীণ পরিবহনেও সাহায্য করে। এছাড়া আর কি করে না, প্রোটিন সংশ্লেষ করে। আরইআর প্রোটিন সংশ্লেষ করে এবং এসইআর যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্যাট বা লিপিড সংশ্লেষ করে। ফ্যাট সংশ্লেষ করে। হরমোন, আমাদের দেহে যে সমস্ত তোমার হরমোনগুলো, বিশেষ করে স্টেরয়েড হরমোন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, এই সমস্ত হরমোন ক্ষরণ করে। এবং কোষ অঙ্গাণু সৃষ্টি ইআর থেকে, তোমরা জানো যে গলগি বডির যে সিস্টারনিগুলো সেটা ইআর থেকে সৃষ্টি হচ্ছে, তার মানে কোষ অঙ্গাণুও সৃষ্টি করে। কোষান্তর সংযোগ রক্ষা করে, টিবিউলের মাধ্যমে নিউক্লিয় পর্দার সঙ্গে যুক্ত থাকে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এই যে অঙ্গাণুগুলি সঠিক অবস্থানে রাখতে সাহায্য করে, কারণ সাইটোপ্লাজমকে অনেকগুলো জালিকাকার খণ্ডে বিভক্ত করে দেয়। এছাড়াও ডিটক্সিফিকেশনে সাহায্য করে। ইয়ার দেহে প্রবিষ্ট যে সমস্ত টক্সিক উপাদানগুলো তাদের বিষক্রিয়া হতে দেয় না, তাদেরকে ধ্বংস করতে সাহায্য করে। আচ্ছা, পেশি কোষের একটু গঠনটা আলাদা রকম হয়। তোমরা যখন তোমার প্রাণীদের গঠনগত অঙ্গ সংস্থান পড়বে, সেখানে দেখবে পেশি কোষগুলো এরকম লম্বাটে হয়। তাই পেশি কোষ না বলে পেশি তন্তু বলবো আমরা। এবং সেখানে যে সাইটোপ্লাজম থাকে তাকে বলা হয় সার্কোপ্লাজমীয় রেটিকুলাম, মানে সাইটোপ্লাজমে যে রেটিকুলামগুলো থাকে তাকে বলা হয় সার্কোপ্লাজমীয় রেটিকুলাম। অ্যানুলেট ল্যামেলি কি না, অমেরুদণ্ডী প্রাণীর শুক্রাণু এবং ডিম্বাণু মাতৃকোষে যে ইয়ার থাকে তাকে বলা হয় অ্যানুলেট ল্যামেলি। আর রেটিনার রঞ্জক কোষে, বিশেষ করে রড কোষ এবং কোন কোষের মধ্যে যে ইয়ার, যা গহ্বর এবং অনুনালিকাগুলি খুবই ঘন সন্নিবিষ্ট হবে যেগুলো থাকে, সেগুলোকে বলা হচ্ছে মায়োলয়েড বডি। আমি এগুলো খুব দ্রুত বলছি কারণ জিনিসগুলো ভীষণই সহজ এবং সিলেবাসটা অনেক বড়, তোমরা জানো, তাই এটাকে আমি দ্রুত বলছি। এগুলো আমাদের আগে পড়া এবং কনসেপ্টগুলো কম বেশি রয়েছে। তো এই হচ্ছে তোমাদের তিনটা কোষ অঙ্গাণু, যেটা সম্পর্কে আমি আজকে আলোচনা করলাম। এমনিতে শরীরটা একটু খারাপ রয়েছে, ফলে বেশি লেন্দি করছি না। পরের ভিডিও নিশ্চয়ই, যদি শরীর ভালো হয়ে যায়, লেন্দি হবে এবং খুব দ্রুত এই চ্যাপ্টারটা আমি শেষ করব। তারপরে অবশ্যই আমরা এমসিকিউ আলোচনা করব। একটা লং ভিডিওর মাধ্যমে আমরা অনেকগুলো এমসিকিউ আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই বিএস টিউটোরিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে তার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও। আর এছাড়াও যেটা বলবো, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও। শুধু একাদশ শ্রেণী নয়, দ্বাদশ শ্রেণীরও ভিডিও আসছে। একাদশ শ্রেণীর কিন্তু আমরা একটার পর একটা ভিডিও রিসেন্ট নিয়ে আসছি, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ হচ্ছে কি না, একটা বই ফলো করে আমরা করছি, বিশেষ করে সাঁতরা পাবলিকেশনের বইটা, যেটা বেশিরভাগ ছাত্রছাত্রী তোমরা ফলো করো, সেই বইটা ফলো করেই আমি পড়াচ্ছি। তোমাদের কাছে সেই টেক্সট বইটা যদি থাকে তাহলে অবশ্যই সেটা থেকে তোমাদের পড়তে সুবিধা হবে। আমি লাইন বাই লাইন দেখিয়ে দিচ্ছি কোনগুলো পড়তে হবে, কোনগুলো ইম্পর্টেন্ট, তাই অবশ্যই সেটা একটু ভালো করে ফলো করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো।
এরপরে আমরা এনসিইআরটির ওয়ান শট ভিডিও নিয়ে আসবো, যেখানে এনসিইআরটিতে লাইন বাই লাইন কিভাবে তোমাদের পড়তে হবে, লাইন বাই লাইন আমি তার বাংলা তর্জমা করে বোঝাবো। এখনো পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী যুক্ত হয়েছো তারা তো অবশ্যই ফলো করছো আশা করি, যারা ফলো করছো না অবশ্যই ফলো করো, আর যারা ফলো করেনি তাদেরকে অবশ্যই একটু শেয়ার করে দাও লিঙ্কটা। থ্যাংক ইউ, গুড নাইট, আবার দেখা হবে পরের ক্লাসে।